আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক ভয়ানক কালো জাদুর গল্প, যার মাধ্যমে কোনো মেয়েকে শয়তান অর্থাৎ ইবলিশের সাথে বিয়ে দেওয়া হয়। এই কালো জাদু এতটাই ভয়ানক যে এর মাধ্যমে ওই মেয়ের উপর পুরোপুরি বশ চলে আসে ইবলিশের। আর এরপর তার পথে যেই আসে একে একে ইবলিশ তাদের সবাইকে শেষ করে দেয়। হোক সে ওই মেয়ের স্বামী অথবা মা অথবা সেই সন্তান যাকে বাঁচানোর জন্য মেয়েটি এমন পথ বেছে নিয়েছিল। গল্পটি আসলে ইন্দোনেশিয়ার এক গ্রামের রান্তি নামক এক সাধারণ মেয়ের, যে কিনা অজ্ঞাতবশত এই কালো জাদুর মতো মহাপাপ করে বসে। আর এর ফলে তার পরিবারের সাথে কি ঘটে এবং ইবলিশ কিভাবে তাকে নিজের আওতায় নিয়ে নেয় তাই জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম বেঙ্গানতিন ইবলিশ অর্থাৎ ইবলিশের বউ। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। এটা যে একটা বিশেষ রিচুয়াল অর্থাৎ বাস্তবে আছে এমন একটা রিচুয়াল থেকে অনুপ্রাণিত একটা গল্প, এটা আমাদেরকে প্রথমেই বলে দেওয়া হয়। গল্পের শুরুতেই আমরা ওই শয়তানি রিচুয়ালের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে রান্তি নামক একজন মেয়ের উপর এই রিচুয়ালটি পারফর্ম করা হচ্ছিল, তাকে স্বয়ং ইবলিশ শয়তানের বউ হিসেবে সমর্পণ করার জন্য। একটা ছুরিতে ধার দিয়ে তাই দিয়ে এক কোপে মেরে ফেলা হয় একটা কালো মুরগিকে, আর এরপর ওই কালো মুরগির কলিজা বের করে তা খাইয়ে দেওয়া হয় রান্তিকে। এদিকে রক্তে একটা বিশেষ প্রজাতির ফুল ভেজানো ছিল, যে রক্ত দিয়ে গোসল করানো হয় রান্তিকে। আর এরপর খুব সুন্দরভাবে তাকে তৈরি করে নিয়ে আসা হয় একটা বিশেষ ঘরে, যেখানে শয়তান তার জন্য অপেক্ষা করছিল। কিছু সময়ের মধ্যে আশেপাশের সব মোমবাতিগুলো নিভে যায়, রান্তির মাথায় থাকা ঘোরটা আস্তে আস্তে সরে যায়। আর এরপর দেখা যায় ভয়ানক দুটো শয়তানি হাত যা রান্তিকে স্পর্শ করতে থাকে। এরই সাথে দৃশ্যটি শেষ হয়ে যায়। দৃশ্য চলে যায় কয়েকদিন আগে। আমরা জানতে পারি রান্তি কেন এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। এখন আমরা রান্তিকে দেখতে পাই যে কিনা ভোরবেলা একটা পিকআপ চালিয়ে বাজারের দিকে যাচ্ছিল। মূলত রান্তি খুবই হার্ড ওয়ার্কিং একজন মেয়ে ছিল। তাদের পারিবারিক ব্যবসা ছিল মুরগির ব্যবসা। সে তার ছোট যা সিথি এবং তার ননদ রিতা মিলে এই ব্যবসা চালাতো। এখানকার দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে রান্তি এবং তার ননদের মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকলেও তার ছোট যা সিথির সাথে রান্তির খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তাই তো আগে থেকে গতকালকের একটা অর্ডার রেডি করে রেখে দিয়েছিল রান্তি, যেটা সিথি অন্য কারো কাছে বিক্রি করে দেয়। যখন সেটা নিতে আসে পাক হাজি, তখন রান্তি বেশ হতবাক হয়ে যায়, কেননা তার রেডি করা অর্ডার সে পাচ্ছিল না। সিথি এখানে সত্যিটা বলার বদলে আরও বেশি অ্যাকিউজ করতে থাকে রান্তিকে। ব্যাপারটা সামলে নেয় রিতা। রিতা এখানে আরও দুটো মুরগি পাক হাজির জন্য রেডি করতে থাকে। তখন পাক হাজি সিথিকে বলে তার কয় মাস চলছে। মূলত সিথি 7 মাসের প্রেগন্যান্ট ছিল। আমরা এখানে জানতে পারি যে সিথি মোটেও চাইতো না এই অবস্থায় কাজ করতে, তবে রান্তি তাকে উল্টোপাল্টা বলবে বা লেজি ভাববে, এটা ভেবেই সে এখন কাজ করছে। এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আমরা বুঝতে পারি রান্তি প্রায় চুপচাপ ছিল, তাকে বেশিরভাগ সময় কথা শোনাতো সিথি। তাদের এই অবস্থা দেখে হাজি রিতাকে বলে তারই দায়িত্ব এই দুজনের মধ্যকার সম্পর্ক ঠিক রাখা। এখন বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি রিতারা মূলত 3 ভাই বোন, বয়, বায়ু এবং রিতা। বয়র স্ত্রী ছিল রান্তি এবং বায়ুর স্ত্রী ছিল সিথি। রান্তি এবং বয়র মেয়ে নিনাকে আমরা দেখতে পাই, যে কিনা স্কুলের জন্য তৈরি হয়ে গিয়েছিল। জন্ম থেকেই তার পায়ে সমস্যা ছিল, হাঁটুর নিচের অংশে সে কোনো রকম বল পেত না, আর এই কারণেই কৃত্রিম পায়ের মাধ্যমে তাকে চলতে হতো। এখানে তার এবং তার বাবা বয়র কথার মাধ্যমে আমরা জানতে পারি যে বয় সমুদ্রের জাহাজে কাজ করত, যে কারণে সে প্রায় সময় বাড়িতে থাকতো না। আর মা যেহেতু বাইরে কাজ করে, তাই এই টাইমটায় নিনা অনেক একা ফিল করত। এদিকে বয়র ছোট ভাই বায়ু ছিল তার থেকে ঠিক উল্টো। সে কোনো কাজবাজ করতোই না, সারাদিন শুয়ে বসে থাকতো এবং রাতের বেলা মোরগ লড়াইয়ে জুয়া খেলতো। ঘুম থেকে উঠে সে যখন দেখতে পায় টেবিলে খাবার নেই, তখন সে বয়কে বলতে থাকে রান্তি কেন খাবার রান্না করে যায়নি। আমরা বুঝতে পারি এই পুরো বাড়ির দায়িত্ব এখন রান্তির উপর ছিল। এদিকে সে বাইরেও কাজ করতো, তো সব কিছু সামাল দেওয়া তার জন্য বেশ কঠিন ছিল, বিশেষ করে শাশুড়ির এক্সপেকটেশন ম্যাচ করা। রান্তি হাসিমুখ নিয়ে বাড়ি ফিরলেও তার হাসিমুখ বেশিক্ষণ থাকে না, কেননা তার শাশুড়ি তাকে খাবার রান্না করে না যাওয়ার কারণে বেশি কথা শোনাতে থাকে। সিথির উপর এত বেশি এক্সপেকটেশন ছিল না, কেননা সে প্রেগন্যান্ট, আর সে সবসময় এই জিনিসটার বাহানাও দিত। অন্ধকার থাকতে বের হতে হয়েছে বলে তারা আজ খাবার রান্না করে যেতে পারেনি। এই কারণে রান্তি বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল, তবে তার শাশুড়ি তো বাইরের খাবার খাবে না। তখন মাকে থামানোর জন্য রিতা তাকে বলে যে আগামীকাল থেকে সে তার মায়ের জন্য খাবার রান্না করে যাবে। এতেও তার শাশুড়ি রাজি হয় না, যে কারণে রান্নাঘরে চলে যায় রান্তি। তখনও পর্যন্ত সে চুপ হয়নি, এক নাগাড়ে রান্তিকে কথা শুনিয়েই চলেছিল। রান্তিকে রোজই এসব কিছু সহ্য করতে হয়।
এই বাড়িতে তাকে সাপোর্ট করার মতো শুধুমাত্র তার ননদ এবং হাজব্যান্ড আছে। তবে তার হাজব্যান্ডও কখনো এইসবের কোনো প্রতিবাদ করে না। রীতা ওই দিন স্কুলে নিয়ে যাচ্ছিল নিনাকে, যেটা দেখে আবারও রান্তিকে কথা শোনাতে শুরু করে তার শাশুড়ি, যেটা রান্তির দায়িত্ব। নিনার ক্লাস শেষ হয়ে গেলে সেই যেন গিয়ে তাকে নিয়ে আসে। মুরগি বিক্রি করা ছাড়াও রান্তির আরও একটা বিজনেস ছিল, সেদ্ধ মুরগি সাপ্লাই দেওয়া। বয়ও আজ জাহাজে যাবে, তাকে জাহাজ পর্যন্ত এগিয়ে দেওয়ার পর পিক আপ নিয়ে রান্তিকে যেতে হবে এই চিকেনগুলো ডেলিভারি করার জন্য। এত কিছু তার শাশুড়ি শুনতেই চায় না। তার কথা হলো সে যতই বিজি থাকুক বা যাই করুক না কেন, স্ত্রী এবং মা হওয়ার সকল দায়িত্ব তাকে পালন করতে হবে। এত কিছু সহ্য করার পরও বয়ও যে টাকা ইনকাম করে তার পুরোটাও সে রান্তিকে দিতে পারে না। প্রথমত মাকে দিতে হয়, তারপর ভাইকে দিতে হয়। আর এখন তো সিথি প্রেগন্যান্ট, এই অজুহাত দিয়ে তার ভাই আরও বেশি টাকা তার কাছ থেকে নিয়ে নেয়। এই মাসের প্রায় অর্ধেক টাকা তার ছোট ভাই বায়ু নিয়েছিল সিথির বাহানা দিয়ে। বাকি অর্ধেক টাকা দিয়ে মাস চালানো বেশ কঠিন হয়ে যাবে। তাই বয় রান্তিকে বলে তার সেভিংস থেকে টাকা খরচ করতে। রান্তি বলে এটা করতে তার কোনো সমস্যা নেই, তবে সে যাই করুক না কেন কিছুতেই তার শাশুড়িকে খুশি করতে পারে না। এখন তো সিথিও তাকে অনেক বেশি কথা শোনায়। বয়ও বলে সে জানে রান্তির অনেক কষ্ট হয়, তবে তারা চাইলেও আলাদা থাকতে পারবে না। বাড়ি থেকে বের হলে তারা কোথায় থাকবে? এছাড়া সে বেশিরভাগ সময় জাহাজে থাকে। দূরে থাকলেও সে অন্ততপক্ষে নিশ্চিন্তে থাকে যে রান্তি এবং নিনাকে দেখাশোনা করার জন্য বাড়িতে অনেক লোক আছে। রান্তি বলে সে আলাদা থাকতে চাইছে না, সে শুধুমাত্র চাইছে বয়র সাপোর্ট। যখন কেউ তাকে অন্যায়ভাবে কোনো কথা শোনায় তখন বয়ও তাদেরকে কিছুই বলে না। এই ব্যাপারটা তাকে অনেক কষ্ট দেয়। বয়ও এখানে তাকে সান্ত্বনা দেয় এবং বলে এরপর থেকে সে আর চুপ থাকবে না। এখন জাহাজ পর্যন্ত এগিয়ে যাওয়ার পর রান্তি সেখানেই বসে থাকে, যতক্ষণ না পর্যন্ত বয়ও জাহাজ মাঝ সমুদ্রের দিকে চলে যাচ্ছে। আর এরপর সে চিকেন ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। ডেলিভারি করে আসার সময় সে দেখতে পায় বায়ু আবারও জুয়া খেলছে, ওই টাকা দিয়ে যেগুলো সে সিথির বাহানা দিয়ে বয়ের কাছ থেকে নিয়েছিল। রান্তি এখানে কিছুই বলে নাই এবং বাড়িতে চলে যায়। যেখানে যেতেই সে দেখতে পায় তার শাশুড়ি বসে কাঁদছে। রান্তির কারণ জিজ্ঞাসা করলে তার শাশুড়ি বলে সে ভালো মা কখনোই হতে পারবে না। পরবর্তী দৃশ্যে আমরা রান্তিকে হসপিটালে দেখতে পাই, যেখানে একজন বৃদ্ধার সাথে তার ধাক্কা লাগে। সে তড়িঘড়ি করে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছিল। সেখানে গিয়ে সে জানতে পারে নিনার অ্যাক্সিডেন্ট হয়েছে। মূলত রীতা নিনাকে আনতে যেতে দেরি করে ফেলেছিল, আর এর জন্য রীতা বারবার রান্তির কাছে ক্ষমা চাইতে থাকে। রান্তি এদিকে ডক্টরের কাছ থেকে কথা বলে জানতে পারে যে তার মেয়ের অবস্থা খুব একটা ভালো না। ডক্টররা আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচানোর, ফলে অনেক বেশি ভেঙে পড়ে রান্তি। সে ওই রাতে সেখানেই বসেছিল। এমন সময় তার কাছে ওই বৃদ্ধা আসে যার সাথে তার ধাক্কা লেগেছিল। বৃদ্ধা এখানে খাবার বিক্রি করত। সে রান্তিকে কিছুটা খাবার দেয়, যদিও রান্তি সেটা নিতে চায় না। সে এখানে রান্তিকে আশ্বাস দিতে থাকে যে তার মেয়ে নিনা সুস্থ হয়ে যাবে। রান্তি জিজ্ঞাসা করে যে সে কী করে জানলো তার মেয়ে অসুস্থ। বৃদ্ধা বলে সে মায়ের মন বুঝতে পেরেছে, তাকে শুধুমাত্র বিশ্বাস করতে হবে যে নিনা সুস্থ হয়ে যাবে। রান্তি বলে যে নিনার সুস্থ হওয়ার খুব কম সম্ভাবনা আছে বলে ডক্টর জানিয়েছে। তখন ওই বৃদ্ধা বলে যে জরুরি না সব হেল্প শুধুমাত্র ডক্টরদের কাছ থেকেই আসবে, তার কাছে অন্য একটা উপায় আছে। রান্তি যদি বিশ্বাস আনতে পারে তাহলে সে যেন তার সাথে যোগাযোগ করে। একথা বলে সে তার হাতে এক টুকরো কাগজ দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে আসে রীতা। রীতা তাকে প্রশ্ন করে যে ওই বৃদ্ধা কি বলছিল, তবে রান্তি তাকে কিছুই বলে না। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি রেগেছিল সিথি। তখনও পর্যন্ত তাদের মনে হচ্ছিল যে রান্তি যদি তার শাশুড়ির কথা মেনে নিত তাহলে আজ নিনার এই অবস্থা হতো না। তারা বয়র সাথে যোগাযোগের চেষ্টা করছিল, তবে সে তো তখন জাহাজে ছিল। মাঝ সমুদ্রে কোনো নেটওয়ার্ক ছিল না, আর এই কারণেই বয়র সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। এদিকে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই এবং সেখান থেকে জানতে পারি যে নিনার একটা ব্রেন সার্জারির প্রয়োজন। এটা ছাড়া তাকে বাঁচানো সম্ভব হবে না। রান্তির কাছে খুব অল্প সংখ্যক টাকা ছিল, এছাড়া সে তার পিক আপটাও বিক্রি করে দিবে। এ দিয়েও এই টাকা পূরণ করা সম্ভব না। এই ব্যাপারে রাতের বেলা তারা সবাই মিলে কথা বলছিল। তাদের শাশুড়ির কাছেও কোনো টাকা ছিল না। তখন রীতা বলে এই বাড়িটি বিক্রি করে দিতে, একমাত্র এটাই উপায় আছে টাকা বের করার। সাথে সাথে রেগে যায় বায়ু। সে কিছুতেই এই বাড়িটি বিক্রি করবে না। এই বাড়িটি তাদের বাবার সম্পদ। এছাড়া বাড়ি বিক্রি করলে তারা কোথায় যাবে? সিথির এই অবস্থা, তাদের মা সুস্থ না, তারও রেগুলার চেক আপের প্রয়োজন। এছাড়া সিথির ডেলিভারির সময়ও অনেক টাকার প্রয়োজন হবে। তাই রীতা এবং রান্তি বাদে পুরো পরিবার চাইছিল বয় আসা পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু রান্তি জানতো তার মেয়ের কাছে এতটা সময় নেই।
ডক্টর বলেছে এই ব্রেন সার্জারি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে করতে হবে। একথা বললে সিথি বলে যে এই সার্জারি করার পরও তার বাঁচার চান্স মাত্র 10। অর্থাৎ সে বলতে চাইছিল শুধু শুধু সার্জারি করে টাকা নষ্ট করার কি দরকার। মা হয়ে রান্তি এই সকল কথা নিতে পারছিল না। এদিকে বয়ের সাথেও কোনো রকম যোগাযোগ সম্ভব হচ্ছিল না, সে অনেকটা ভেঙে পড়েছিল। এই সময় শুধুমাত্র রিতাই তার পাশে ছিল, তবে সেও নিরুপায়। সেও কোনোভাবে সাহায্য করতে পারছিল না রান্তিকে। তাই তো সে রান্তির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। রান্তি একা বসে কাঁদছিল। তখনই হঠাৎ করে তার মনে পড়ে যায় ওই বৃদ্ধার কথা। বৃদ্ধার দেওয়া কাগজে ছিল একটা স্থানের ম্যাপ, যেটা অনুসরণ করে সে ওই রাতে বৃদ্ধার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এই জিনিসটা লক্ষ্য করে সিথি এখন ওই বৃদ্ধাকে আমরা দেখতে পাই। গল্পের শুরুতে যে বৃদ্ধা রিচুয়াল করছিল সেই মূলত এই বৃদ্ধা ছিল। এখন আজ ছিল ক্লায়েন্ট টিউসডে। আজ পারফেক্ট দিন ছিল এই রিচুয়ালটি করার। রান্তি তো এই মুহূর্তে মেয়েকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। বৃদ্ধাও তাকে আশ্বাস দেয় যে এই রিচুয়ালটি করা মাত্রই নিনা সুস্থ হয়ে যাবে। এখন গল্পের শুরুতে দেখানো এই রিচুয়ালটি আমরা দেখতে পাই। এই রিচুয়ালের মাধ্যমে মূলত রান্তিকে বিয়ে দেওয়া হচ্ছিল স্বয়ং ইবলিশ শয়তানের সাথে। এখানে রান্তি ব্যাপারটা মেনেও নেয়। এটা অ্যাকসেপ্ট করার পরই ইবলিশ শয়তান এখানে রান্তির সাথে মিলিত হয়। এখন রিচুয়াল শেষে বৃদ্ধা কাছে আসে এবং তাকে একটা প্লেট দিয়ে বলে এই প্লেটে যা কিছু আছে তা তাদের বাড়ির চারিপাশে পুঁতে দিতে হবে। আর এই অফারিংয়ের কাজ তাকে প্রতি সপ্তাহে করতে হবে নিনাকে বাঁচিয়ে রাখতে চাইলে। আর এই রিচুয়ালের জন্য তাকে একটা মোরগ প্রতি রাতে বলি দিতে হবে। আজ রাত থেকে এটা শুরু হবে। এখন পরদিন সকালের দৃশ্য দেখা যায়, যেখানে ঘুম থেকে উঠে বায়ু দেখতে পায় তার পছন্দের মোরগ অর্থাৎ রকি তার খাঁচায় নেই। এটা দেখে সে অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল। সে এবং সিথি এই নিয়ে কথা বলছিল। এমন সময় তাদেরকে ডাক দেয় বায়ুর মা। সে মূলত তাদের সাথে মিলে নিনাকে দেখতে যেতে চাইছিল। তারা এখনও পর্যন্ত নিনাকে দেখতে যায়নি। তবে বায়ু তো এখানে বাহানা করতে থাকে তার মোরগ লড়াইয়ের। সিথিও আর যেতে চাইছিল না। এমন সময় রান্তি তার গাড়ি নিয়ে ফিরে আসে। তাই তো সিথি গিয়ে দরজা খুলে। তখনই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। গতকাল রাতেও যার চিকিৎসার কোনো টাকা তাদের কাছে ছিল না, অর্থাৎ নিনা এখন পুরোপুরিভাবে সুস্থ। এমনকি তার পা পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, যে পা জন্ম থেকেই তার পঙ্গু ছিল। নিনা এক্সাইটেড হয়ে তার দাদিকে এটা দেখাতে থাকে। তার দাদিও তাকে সুস্থ দেখে ভীষণ খুশি হয়ে যায়। তবে খটকা লাগছিল সিথির মনে। সে জিজ্ঞাসা করে নিনার পা কিভাবে ঠিক হলো। নিনা বলে তার মা বলেছে এটা একটা মিরাকেল ছিল। সবাই এখানে খুশি হলেও খুশি ছিল না সিথি। সে বায়ুর কাছে এসে বলে সে এসব মিরাকেলে বিশ্বাস করে না। তার তো মনে হয় রান্তি কোনো কালো জাদু করেছে। সে মূলত ঠিকই ছিল, তবে তার কথায় গুরুত্ব দেয় না বায়ু। সে তো এটা ভেবে খুশি ছিল যে বাড়িটি এখন আর বিক্রির কথা কেউ বলবে না। তাদের এই কথা রান্তিও শুনে ফেলে। এখন ওই রাতে রান্তিকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসে রিতা। কয়েকবার ডাকার পরও সে কোনো সাড়া না দিলে রিতা ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় পুরো ঘর অন্ধকার করে রেখেছে রান্তি। রান্তি আচমকা তার কাঁধে হাত রাখে। তখন রিতা তাকে খাবার খাওয়ার জন্য বাইরে আসতে বলে। তবে রিতা বেরিয়ে যাওয়ার সাথে সাথে রান্তি আবারও দরজাটি আটকে দেয় এবং আয়নার সামনে গিয়ে বসে। আমরা দেখতে পাই রান্তির স্বাভাবিক ছিল না। হয়তোবা ওই শয়তান তাকে আস্তে আস্তে করে বশ করছিল। এখন পরদিন কাজ করার সময় সিথি দেখতে পায় রান্তি সব জানালা দরজা বন্ধ করে দিচ্ছে। ব্যাপারটা তার কাছে বেশ অস্বাভাবিক লাগে। তাই সে ভেতরে যায় এবং তাকে বেশি কথা শোনাতে শোনাতে জানালা দরজা খুলতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হলো রান্তি তার কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে টিভি দেখছিল এবং হাসছিল। তবে এর থেকেও অদ্ভুত ব্যাপার ছিল টিভিতে কোনো কিছু চলছিলই না। সিথি তাকে জিজ্ঞাসা করে যে তাদের শাশুড়ি কোথায়। এরও কোনো উত্তর দিচ্ছিল না রান্তি। যে ব্যাপারটা নিয়ে সিথি অনেক বেশি রেগে যায়। এমন সময় সামনের দরজায় নক হয়। সিথি চলে যায় দরজা খুলতে। পর্দা সারাতেই সে হতবাক হয়ে যায়। দরজা খুলতেই সে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে রান্তি এবং নিনা। তাহলে ভেতরে এতক্ষণ তার সামনে কে বসেছিল? রান্তি তার সামনে দিয়েই ঘরে চলে যায়। তবে ঘরে প্রবেশের আগে সে খুব ভয়ানক একটা হাসি দেয়, যা দেখে সিথির বুকটা যেন কেঁপে ওঠে। টিভির আওয়াজ শুনে সে টিভির ঘরে চলে যায় জিনিসটা চেক করার জন্য। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে কেউই নেই, টিভিটাও আপনা আপনি চলছে। এইসবের কোনো কিছু বুঝতে পারছিল না সিথি। তাই তো ওই দিন রাতে সে এই ব্যাপারে রিতার সাথে কথা বলে। তবে রিতা তো তার কথায় বিশ্বাসই করে না, কেননা সে ভালোভাবে জানত সিথি কিভাবে রান্তির পেছনে পড়ে আছে। আর এই কারণেই সে সিথির কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সিথির তো এটা দেখেও খটকা লাগছিল যে রান্তি রাতে গোসল করছে। এখন ওই দিন ঘুমানোর সময় রান্তির পাশে শুয়েছিল তার মেয়ে নিনা। সে যখন অন্যদিকে ঘুরে শোয় তখন আমরা দেখতে পাই এক শয়তানি হাত তাকে জড়িয়ে ধরে রেখেছে। নিনার মাথায় হাত বুলাচ্ছে। অন্যদিকে ওই রাতেও দেরি করে বাসায় ফেরে বায়ু। তখন সিথি পুরোপুরি ঘুমে। সে সিথিকে ঘুম থেকে উঠিয়ে তার জন্য নুডলস রান্না করতে বলে।
সিথি চলে যায় রান্নাঘরে। সে পানি গরম দিতেই দেখতে পায় জানালায় অসংখ্য ব্যাঙ বসে আছে, যার মধ্য থেকে একটা ব্যাঙ লাফিয়ে পড়ে তার পাত্রের ভেতরে। সে একটা কাঁটা চামচ দিয়ে ওই ব্যাঙটিকে মেরে ফেলে আর এরপর জানালাটি আটকে দেয়। এরই মাঝে রান্নাঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়। সে কিছু আওয়াজ শুনতে পায় যেটা গোসলখানা থেকে আসছিল। সে গোসলখানার কাছে চলে যায় নিজের ফোন নিয়ে। ভেতর থেকে রান্তি কাউকে থামতে বলছিল। এই কারণে সিথি ফোনটি দরজার নিচে দিয়ে ঢুকিয়ে দেয় এবং তার গোশালের এই অদ্ভুত দৃশ্যের ভিডিও ধারণ করে। যেহেতু সে সবসময় রান্তির বদনাম করতে চাইতো, তাই এই ভিডিওটি দেখে সে খুশি হয়ে যায়। সে তখনই এটা সেখানে বসে ইন্টারনেটে আপলোড করে দেয়। এরই মাঝে দরজা খুলে বেরিয়ে আসে রান্তি। ভেজা রান্তি তার সাথে কোনো রকম কথা না বলে সেখান থেকে চলে যায়। ভিডিও দেখে মনে হচ্ছিল ভেতরে রান্তির সাথে অন্য কেউ আছে, তবে ভেতরে তো কেউই ছিল না। ব্যাপারটা নিয়ে সিথি আরও বেশি অবাক হয়। এদিকে পরদিন হতে না হতেই পুরো বাজারে এই ভিডিও ছড়িয়ে পড়ে। সকলে এই ভিডিও নিয়েই কথা বলছিল। সকলের এই অদ্ভুত ব্যবহার দেখে রিতা একটু অবাক হয়। সে মূলত হাজির কাছে গিয়েছিল বয়েলড চিকেন ডেলিভারি করতে। সেখানে সে ওই ভিডিওর ব্যাপারে জানতে পারে। এরই মাঝে এ ব্যাপারে জেনে গিয়েছিল রান্তি, তাই সে রাগের মাথায় চলে যায় সিথির কাছে। মাংস কাটা একটা ধারালো ছুরি সে হাতে নিয়ে নেয় এবং সিথিকে নিয়ে গলা চেপে ধরে। সে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সিথি ব্যাপারটা স্বীকার করে নেয় যে সেই ওই ভিডিও ধারণ করেছে এবং সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। সে কি করতে চায়? সে কি সিথিকে মারতে চায় এতগুলো মানুষের সামনে? এছাড়া সিথি আরও বলে যে তার মনে হচ্ছে রান্তি কিছু লুকাচ্ছে। সে যেন ব্যাপারটা স্বীকার করে নেয়। সে আসলে পাগল হয়ে গিয়েছে। তখন রান্তি সিথির কানের কাছে গিয়ে বলে সিথি একটা অকৃতজ্ঞ মেয়ে, সে সীমা অতিক্রম করে ফেলেছে। তখন সিথি তাকে উস্কিয়ে বলে যে সে কি তাকে মেরে ফেলতে চায়, যা শুনে রান্তি তাকে কোপ দিতেই যাবে। তখনই সেখানে চলে আসে রিতা এবং তাকে থামতে বলে। এদিকে সিথি ভয়ে কাঁদছিল। আশেপাশের পরিবেশ দেখে রান্তি একটু অবাক হয়। মূলত সে মাঝে মাঝে ওই শয়তানের বশে চলে যাচ্ছিল, আর শয়তানের বশেই সে এই কাজটি করেছিল। এটা বুঝতে পেরে সে সেখান থেকে বেরিয়ে আসে। এখন ওই দিনকার রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বায়ু আজও দেরি করে আসে এবং সিথিকে ঘুম থেকে উঠিয়ে নুডলস রান্না করতে বলে। সিথি রান্নাঘরে গিয়ে দেখতে পায় চুলার উপর অলরেডি নুডলস রয়েছে। এমন সময় সে পিছে ঘুরতেই চমকে ওঠে, কেননা পিছে রান্তি খুব অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। সে সামনের দিকে এগিয়ে আসে এবং ওই ফুটন্ত পানির ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং ওই নুডলসের ভেতর দিয়ে বেরিয়ে নিয়ে আসে একটা ব্যাঙ। পানিতে সেদ্ধ এই ব্যাঙটাকে খুবই নৃশংসভাবে চিবিয়ে চিবিয়ে খায় রান্তি, তাও আবার সিথির সামনে। এই দৃশ্য দেখে সিথির শরীর খারাপ লাগছিল। আর এরপর রান্তি সিথিকে বলে যে তার নুডলস রেডি। একথা বলে সে সেখান থেকে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে চলে যায়। এখন সিথি ওই নুডলস ফেলে দেয় এবং নতুন করে আবারও নুডলস রান্না করে। সেই নুডলস নিয়ে সে ঘরে আসে এবং বায়ুকে ডাকতে থাকে সবটা বলার জন্য। তবে সে চাদর সরাতেই চমকে ওঠে, কেননা সেখানে তার হাজব্যান্ড বায়ু নয়, বরং শুয়েছিল রান্তি। রান্তি উঠেই গলা চেপে ধরে সিথির। এক হাত দিয়ে গলা চেপে ধরে অন্য হাত তার পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে সিথি সেখানেই মারা যায়। আর এরপর তার পেটের ভেতর থেকে তার 7 মাসের বাচ্চাকে সে বের করে নিয়ে আসে এবং সেটা খুবই নৃশংসভাবে খেয়ে নেয় রান্তি। এখন ভোরের অ্যালার্মে ঘুম ভেঙে যায় রিতার। মার্কেটে যাওয়ার জন্য সে রান্তিকে ডাকতে থাকে, তবে তার রুম থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায় না। এমন সময় বাড়িতে ফিরে আসে বায়ু, অর্থাৎ রাতের ওই সময় বায়ু বাড়িতে ফিরে ছিলই না, ওইটাও মূলত শয়তান ছিল। এখন বায়ুকে ফিরতে দেখে রিতা তাকে বলে সিথিকে ডেকে দিতে। তাই তো সে রুমে গিয়ে সিথিকে ডাকতে থাকে, যেখানে কোলবালিশের উপর চাদর দেওয়া ছিল। এটা দেখে বায়ু সিথিকে ডাকতে থাকে, আর তাকে কোথাও না দেখে বায়ু চলে যায় ঘুমাতে। এতে করে রিতাও সিথির জন্য একটু চিন্তিত হয়ে পড়ে। পরদিন সকালে যখন নিনাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিয়েছিল রান্তি, তখন তার শাশুড়ি বায়ুকে জিজ্ঞাসা করে সিথি কোথায়, সে কি তার বাবার বাড়িতে গিয়েছে? বায়ু বলে রাগ করে যেতেও পারে, সব দোষ রান্তির। রান্তির ভিডিও আপলোড করার পর রান্তি তার সাথে ঝগড়া বাঁধিয়েছিল, আর এ কারণেই এমনটি হয়েছে। তার শাশুড়ি এখানে রান্তিকে উল্টো ঝগড়া করতে থাকে যে সে কেন সিথির সাথে বাজারে ঝগড়া বাঁধাল। তখন তার পক্ষ নেয় রিতা এবং বলে এতে পুরোপুরি দোষ ছিল সিথির। এরপর সে বলে নিনাকে ড্রপ করার পর তারা বাজারে যাবে কাজে। সেখানে দরকার হয় আশেপাশের কয়েকজনের কাছে তারা জিজ্ঞাসা করবে সিথিকে দেখেছে কিনা। তবে রান্তির শাশুড়ি এতে স্পষ্টভাবে মানা করে দেয়, আশেপাশের মানুষ যেন না জানতে পারে সিথি মিসিং, এতে করে তাদেরই বাড়ির বদনাম হবে। এ কথা শুনে রাগের মাথায় সেখান থেকে উঠে চলে যায় বায়ু। আর এরপর রান্তি এবং রিতা নিনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফলে বাড়িতে একা থেকে যায় রান্তির শাশুড়ি। সে তখন সিথিকে কল করে। সিথি কল রিসিভও করে, তবে সে অপর প্রান্ত থেকে চিৎকার করছিল এবং কাঁদছিল, যা শুনে সে বেশ ব্যাকুল হয়ে যায়।
এমন সময় আচমকা তার হুইলচেয়ারটি পেছনে যেতে শুরু করে। আমরা তার পেছনে সিথির ভয়ানক রূপ দেখতে পাই। কোনো দুর্ঘটনা ঘটার আগেই সে কোনো মতে চেয়ারটিকে থামিয়ে দেয়। পেছনে তাকিয়ে এসে দেখতে পায় সেখানে তো কেউই নেই। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নিনা একটা মুরগি নিয়ে খেলা করছিল। ছোট্ট এই খেলনা মুরগিটি বাথরুমের ভেতরে ঢুকে যায়, যার পিছু পিছু নিনাও গোসলখানায় চলে যায়। অন্যদিকে ওই সময় রীতা বাইরে কাজ করছিল। হঠাৎ করে সে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। দেখতে পায় তাদের মুরগি রাখার স্থান থেকে একটু দূরেই নতুন করে কেউ গর্ত খুঁড়েছে। সেখান থেকেই কান্নার আওয়াজটি আসছিল। খালি চোখে তো কিছু দেখা যায় না, তবে রীতা যখন ফোনের ক্যামেরা অন করে তখন সেখানে কোনো এক হিউম্যান ডিটেক্টেড হচ্ছিল, যেটা কিনা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে অনেকটা ঘাবড়ে যায় রীতা। এদিকে ওই কান্নার আওয়াজও সামনের দিকে এগিয়ে আসছিল। একদম কাছাকাছি আসার সাথে সাথে সে চিৎকার শুনতে পায় নিনার এবং দৌড়ে সেখান থেকে চলে আসে। আমরা দেখতে পাই সেখানে ছিল সিথির আত্মা, যাকে খালি চোখে এতক্ষণ রীতা দেখতে পায়নি। অন্যদিকে নিনা যখন গোসলখানায় ঢুকেছিল তখন আচমকা পানির ভেতর থেকে বেরিয়ে এসেছিল তার মা রান্তি, যে কিনা ভয়ানকভাবে তাকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে গোসল করতে চায়। এটা শুনেই মূলত নিনা ভয়ে চিৎকার করে উঠেছিল। রীতা তার কাছে ছুটে আসলে নিনা তাকে কিছুই বলে না, শুধু বলে আজ রাতেই সে রীতার সাথে ঘুমাতে চায়। রীতাও ব্যাপারটা মেনে নেয় এবং তাকে নিজের সাথে করে নিয়ে যায়। এখন পরদিন সকালে রিচুয়ালের নিয়ম অনুযায়ী রান্তি একটা মোরগ ধরে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, আর এরপর ওই মাথা ভোগ হিসেবে শয়তানের জন্য রেখে দেয়। এরপর সে ওই শরীরটি ফেলতে যায় পাশের ওই গর্তে। গর্তের ভেতরে সে নিজের জামা দেখতে পায়, যে জামা ধরে উঁচু করতেই সেখান থেকে সিথির হাত বেরিয়ে আসে, যা দেখে রান্তি একেবারেই হতবাক হয়ে যায়। সিথিকে মারার সময় তার শরীরে শয়তান ছিল, যে কারণে এই ব্যাপারে সে কোনো কিছুই জানতো না। তবে সে বুঝতে পেরেছিল এই সব কিছু ওই রিচুয়ালের কারণেই হচ্ছে। তাই তো সে তখনই চলে যায় ওই বৃদ্ধার সাথে দেখা করতে। সেখানে ওই বৃদ্ধা স্পষ্টভাবে তাকে বলে দেয় যে সব কিছুর জন্য সে দায়ী। রান্তির শরীরে এখন শয়তানের বাস রয়েছে। রান্তি যেখানে থাকবে শয়তান সেখানেই থাকবে, কেননা সে ইবলিশের স্ত্রী। আর যে কোনো স্বামী যেভাবে তার স্ত্রীকে প্রোটেক্ট করে, অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে ছুঁয়ে কথা বলে, তাহলে যেভাবে স্বামী প্রতিবাদ করে ইবলিশের প্রতিবাদ আরও বেশি ভয়ানক হবে। এটাই তো স্বাভাবিক। রান্তি তখন কাঁদতে কাঁদতে বলে যে সে চায় না তার পরিবারের কেউ মারা যাক তার কারণে। তখন ওই বৃদ্ধা কড়া গলায় বলে সে তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। রান্তি নিজেই স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়েছে, সে মৃত্যুর আগ পর্যন্ত ইবলিশের স্ত্রী থাকবে। ফলে রান্তি অনেকটা অসহায় হয়ে পড়ে। গাড়িতে করে ফেরার সময় তার ভীষণ আফসোস হচ্ছিল ওই রিচুয়ালটা করা নিয়ে। তার মনে পড়ে যায় এই গাড়িতেই শেষবারের মতো তার স্বামীর সাথে তার দেখা হয়েছিল। সেদিন সে বয়কে কত রকম অভিযোগ করেছিল যে বয় কখনো তার পাশে দাঁড়ায় না। বয় প্রমিস করেছিল যে পরবর্তীতে সে তার পক্ষে থাকবে, কিন্তু এরকম পক্ষে থাকা হাজব্যান্ড তো সে চায়নি। রান্তির বুঝতে আর বাকি নেই যে সেই রিচুয়ালের মাধ্যমে তার বিবাহিত জীবন সংসার সব কিছু নষ্ট করে ফেলেছে। এখন এটা আর ঠিক করার কোনো উপায়ও নেই। অন্যদিকে ওই সময় মোরগ লড়াইয়ে জুয়া খেলছিল বায়ু। ওই সময় হঠাৎ করে সে ভিড়ের মাঝে সিথিকে দেখতে পায় এবং তাকে খুঁজতে সেদিকে এগিয়ে যায়। পুরো বাজার তখন বন্ধ ছিল। সিথির আত্মা তখন তার আশেপাশেই ছিল। মূলত সিথির আত্মা সাহায্য চাইছিল, তবে বায়ু তাকে দেখতে পায় না। সে তো পুরো বাজারে সিথিকে খুঁজে বেড়াচ্ছিল। এরই মাঝে খুবই ভয়ানকভাবে সিথির আত্মা তার সাথেই সামনের দিকে এগোতে থাকে। এমন সময় সেখানে একজন লোক চলে আসে, ফলে বায়ু অনেকটা ঘাবড়ে যায়। তখন ওই লোকটি জানায় বায়ুর মোরগ মারা গিয়েছে। এখন মারা যাওয়া মোরগটিকে দাফন করার জন্য সে বাড়ির ওই পেছনের সাইডে গিয়েছিল, যেখানে ওই গর্ত থেকে সেও কান্নার আওয়াজ শুনতে পায়। সেদিকে এগিয়ে যেতেই সে সেখানে সিথির হাত দেখতে পায়, হাতে থাকা ব্রেসলেট এবং ওই কাপড় দেখে সে হতবাক হয়ে যায়। রান্তি যখন বাড়িতে ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন সে শুনতে পায় নিনার উপর চিৎকার চেঁচামেচি করছে বায়ু এবং জিজ্ঞাসা করছে তার মা কোথায়। রান্তি মাঝখানে গেলে তার উপরেই চড়ে বসে বায়ু এবং তাকে বলতে থাকে সে কেন সিথিকে মারল। সিথির লাশ সে তুলে এনেছিল। তার লাশের এই ভয়ানক অবস্থা দেখে রান্তিরই ভয় লাগে। সেখানে রান্তির কাপড় দেখে এটা নিশ্চিত ছিল যে রান্তি এই কাজটি করেছে, তাই তো বায়ু তাকে আঘাত করতে যাচ্ছিল। তবে রীতা তাকে থামিয়ে দেয় এবং রান্তিকে সেখান থেকে নিয়ে চলে যায়। সিথির এমন মৃত্যুতে বায়ু অনেকটা ভেঙে পড়েছিল। তখনই তার মা তার কাছে আসে এবং বলে বাড়ির পেছনের সাইডে তাড়াতাড়ি নিয়ে গিয়ে সিথিকে পুঁতে ফেলতে। যা শুনে বায়ু হতবাক হয়ে যায়। তখন তার মা বলে যে সে চায় না তার পরিবারের এই কালো সত্যের ব্যাপারে বাইরের কেউ জানুক। মায়ের এমন অদ্ভুত কথা বায়ুর বেশ অসহ্য লাগে, তবে সে কিছু করতে পারে না। সে তার মায়ের কথা মেনে নেয়। অন্যদিকে নিনা যায় তার মা রান্তির কাছে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যিই তার চাচি সিথিকে মেরে ফেলেছে।
রান্তি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছিল, তবে নীনা তাকে ভয় পাচ্ছিল। সে রান্তির কোনো কথা শোনে না এবং সেখান থেকে চলে যায়। তাকে বোঝানোর জন্য চলে যায় রীতা। এদিকে সিথিকে কবর দেওয়া হয়ে গিয়েছিল বায়ুর। এমন সময় আমরা অদ্ভুত অঙ্গভঙ্গির ওই রান্তিকে দেখতে পাই, যে কিনা শয়তানের বশে এসে চলে গিয়েছিল মুরগির খামারের দিকে। তাকে এভাবে যেতে দেখে তার পিছু পিছু চলে যায় বায়ু। সেখানে গিয়ে সে রান্তিকে দেখতে পায় না। এমন সময় আচমকা অদৃশ্য শয়তান তার উপর হামলা করে, তাকে আঘাত করে তার এক চোখের ভেতরে ঢুকিয়ে দেয় কাঠের একটা টুকরো। পাশে দাঁড়িয়ে ভয়ানকভাবে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে পড়ে রান্তি। কোনোভাবে বায়ু নিজের চোখের ভেতর থেকে ওই কাঠটাকে বের করে বাইরে বেরিয়ে আসে এবং রান্তির নাম ধরে চিৎকার করতে থাকে। এমন সময় ইবলিশ তাকে ছুঁড়ে ফেলে দেয় আর এরপর গলা চেপে তাকে এদিক ওদিক আঘাত করতে থাকে। আমরা দেখতে পাই শয়তানি ওই হাত যেটা বায়ুর গলা ধরে রেখেছিল। আর এরপর ইবলিশ যখন বায়ুকে ছুঁড়ে ফেলে দেয়, তখনই তার উপর একটা মোরগ আসে এবং তার আরেক চোখও খুঁচে খেয়ে ফেলে। ফলে সে এখন আর চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। এই অবস্থায় সে যখন ওই ঘর থেকে বেরিয়ে আসে, তার উপর এসে পড়ে একটা টিনের টুকরো, যার ফলে সেখানেই তার মৃত্যু ঘটে। এই আওয়াজ শুনে সেখানে ছুটে আসে রীতা। এরই মাঝে রান্তিরও হুঁশ ফিরে এসেছিল। সে সেখানে বায়ুর এই কাটা লাশ দেখে হতবাক হয়ে যায়। রীতা তার কাছে এসে জিজ্ঞাসা করে তার ভাইয়ের কিভাবে এই অবস্থা হলো। রান্তি এই কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। তার পিছু পিছু চলে আসে রীতা। দরজার কাছে দাঁড়িয়ে ছিল রান্তির শাশুড়ি। রান্তি ঘরে ঢুকে যায় এবং রীতা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সে সেখানেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে তার ভাই কিভাবে মারা গেল। রান্তি এখানে নিজেই নিজের মাথা আঘাত করছিল। সে এখানে রীতাকে বলে যে সবার মধ্য থেকে রীতাই একমাত্র ব্যক্তি যে সবসময় তার পাশে ছিল। সে রীতাকে প্রচণ্ড ভালোবাসে, তাই রীতা যেন কোনো কিছু বলে তাকে আঘাত না করে, কোনো কিছু জিজ্ঞাসা না করে। সে চায় না রীতার অবস্থাও বাকিদের মতো হোক। রীতা কথাটি বুঝতে পারে এবং নিজেকে শান্ত করে নেয়। তখনই নীনা তার কাছে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে এখানে অসহায়ের মতো বসে কাঁদতে থাকে। রান্তির শাশুড়িও পরদিনই বায়ুকেও সিথির পাশে কবর দিয়ে দেয়। রীতা আর এরপর সে তার মায়ের কাছে আসে। তার মা বলে মার্কেটে যেতে কাজকাম ঠিকঠাকভাবে করতে, যাতে করে কেউ কিছু টের না পায়। রীতা এটা ভেবে অবাক হচ্ছিল যে তার মা এখনও লোকজন কি ভাববে বা বলবে এটা নিয়ে ভাবছিল। সে পাক হাজির কাছ থেকে সাহায্য নিতে চাইছিল, তবে তার মা তখনও চাইছিল না বাইরের কাউকে জানাতে। তার মনে হচ্ছিল পরশুই তো বয় চলে আসবে, বয় আসার পরেই তারা না হয় কোনো না কোনো সিদ্ধান্ত নেবে। তবে রীতা কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। এরই মাঝে ছোট্ট নীনা তার মায়ের ঘর থেকে তার মায়ের চিৎকারের শব্দ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। তার মাকে এভাবে কষ্ট পেতে দেখে এবং রক্তাক্ত হতে দেখে নীনার ভীষণ কষ্ট লাগছিল। এমন সময় নীনার দাদি তাকে ডাক দেয় এবং তার মায়ের ঘরের দিকে যেতে নিষেধ করে। তখনই নীনা তার মায়ের দিকে তাকাতেই দেখতে পায় তার মা আবারও ভয়ানক আকার ধারণ করেছে। তাই তো ওই রাতেই পাক হাজিকে ডেকে আনে রীতা। পাক হাজি রান্তির ঘরের সামনে যায় এবং তার পারমিশন নিয়ে তার ঘরে প্রবেশ করে। সে রীতাকে বলে এক গ্লাস পানি আনতে। এরপর সে রান্তির কাছে গিয়ে বলে যে সে এখানে তার স্পেশাল বয়েলড মুরগি নিতে এসেছে। রীতার কাছ থেকে সে শুনেছে রান্তি নাকি অসুস্থ, সে কি রান্তির জন্য একটু দোয়া পড়তে পারে। রান্তি এখানে পারমিশন দিয়ে দেয়। তবে সে দোয়া পড়তে শুরু করা মাত্রই রান্তি সেখান থেকে উঠে এসে আয়নার সামনে বসে পড়ে। হাজিও তার কাছে এসে দাঁড়ায় আর এরপর রান্তিকে বলে সে তার জন্য দোয়া করেছে। রান্তি যেন ঠিকমতো নামাজ আদায় করে। রান্তি খুবই কৃপিভাবে উত্তর দেয় যে সে পড়বে। হাজিও যেন ঠিকভাবে নামাজ আদায় করে এবং তাকে রক্ষা করতে বলে। হাজি তখন রীতার কাছ থেকে ওই পানির গ্লাসটি নেয়। সেটাতে সে দোয়া কালাম পড়ে ফুঁ দিতে যাবে, তার আগেই খুবই ভয়ানকভাবে গ্লাসটির দিকে তাকিয়ে হাসতে থাকে রান্তি। সাথে সাথে গ্লাসটি ভেঙে চৌচির হয়ে যায়। এই ঘটনা দেখে হাজিও এখানে হাল ছেড়ে দেয়। সে যাওয়ার সময় শুধুমাত্র রীতাকে বলে বেশি বেশি করে নামাজ আদায় করতে। মনে রাখতে হবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার নামাজের মাধ্যমে সমাধান না হয়। রীতা তার কথা মেনে নেয়। তখনই আচমকা রান্তি তার কানের কাছে এসে বলে এই সবের থেকে বাইরে থাকতে। তবে রীতা দেখতে পায় সেখানে তো কেউই নেই। এখন ওই দিন যে জামা পরে রান্তি শয়তানের সাথে বিয়ে করেছিল সেই জামা এবং বিছানা রেডি করছিল। রান্তির ভেতরে থাকা ওই শয়তান আমরা দেখতে পাই। ততক্ষণে বয় বাড়িতে ফিরে এসেছে। সে প্রথমে বায়ু এবং সিথির কবর জিয়ারত করে আর এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে বসেই সে সব কিছু জানতে পারে। তবে সে এইসবের কোনো কিছুই মানতে রাজি ছিল না। তার মনে হচ্ছিল তারা শুধু শুধুই রান্তির উপর দোষারোপ করছে। নীনা তাকে বলে তার মা পরিবর্তন হয়ে গিয়েছে, তার মা এখন আর আগের মতো নেই। সে সুস্থ হওয়া মাত্রই তার মায়ের এই অবস্থা হয়েছে। সব কিছুর জন্য কি তাহলে সে দায়ী?
বয় তাকে বুঝিয়ে শুনিয়ে রান্তির ঘরের সামনে চলে আসে এবং তাকে ডাকতে থাকে। তবে দরজা খুলছিল না রান্তি, সে তো বরং ক্যালেন্ডারে দাগ দিচ্ছিল। সে একটু সময়ের জন্য দরজাটি ফাঁক করে এবং বয়কে বলে সে ভেতরে আসতে পারবে না। একথা বলেই তার মুখের উপর দরজাটি বন্ধ করে দেয়। বয় এসবের কোনো কিছুই বুঝতে পারছিল না। তার মা এসে তাকে বলে যে তাহলে কি তাদের পরিবারটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। উত্তরে বয় বলে যে সে এখন তার পরিবারের কথা ভাবছে না, শুধুমাত্র রান্তির কথা ভাবছে। আর এই মুহূর্তে সে রান্তি ছাড়া আর কোনো কিছুর কথা ভাবতেও চায় না। এখন ওই রাতে বয় ড্রয়িং রুমে ঘুমিয়েছিল। ওই সময় সে রান্তির ঘর থেকে তার হাসির আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সে দরজায় নক করা মাত্রই আওয়াজটি বন্ধ হয়ে যায়। এরপর দরজায় থাকা ছোট্ট একটা ফাঁক দিয়ে সে ভেতরে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় রান্তি একদম উন্মাদের মতো ব্যবহার করছে, আর তার কাছেই রয়েছে ওই শয়তানটি যে কিনা রান্তিকে হাওয়ায় তুলে নিচ্ছে, কখনো বা তাকে বিছানায় ফেলে দিচ্ছে। রান্তি এখানে বয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরই মাঝে হঠাৎ করে ওই শয়তানটির সামনে চলে আসে, যাকে দেখে এবার বয় ঘাবড়ে যায়। পাশেই ছিল রীতা এবং নীনা। এখন এই ঘটনার পর রান্তিকে বেঁধে রাখা হয়েছিল তাদের গোসলখানায়। পরদিন সকাল থেকে দেখা যায় তাদের পুরো বাড়িতে কোনো রকম বৈদ্যুতিক সংযোগ নেই। এই জিনিসটা নীনা তার দাদিকে বলে। তখন তার দাদি তাকে খাবারের প্লেট দিয়ে বলে তার মাকে দিয়ে আসতে। ছোট্ট নীনা ভয়ে ভয়ে গোসলখানায় চলে যায়। আলো ঢুকতেই আমরা দেখতে পাই রান্তির ভীষণ কষ্ট হচ্ছে। ততক্ষণে রান্তির রূপও বদলে গিয়েছিল। সে আস্তে আস্তে শয়তানের রূপ ধারণ করছিল। তার কাছে এসে খাবার দিয়ে নীনা চলে যাচ্ছিল। তবে রান্তি তাকে নানানভাবে ম্যানিপুলেট করতে থাকে তার হাতের এই লক খুলে দেওয়ার জন্য। নীনা কাঁদতে থাকে যে তার মা কেন এখন আর আগের মতো নেই। সে তার আগের মাকে অনেক ভালোবাসে। রান্তির ভেতরে থাকা শয়তান যখন বুঝতে পারে সে নীনাকে ম্যানিপুলেট করতে পারছে না, তখন সে তার উপর আক্রমণ করতে যায়। তবে নীনা সরে যায় এবং সে যেহেতু শিকালে বাঁধা ছিল তাই সে আর এগোতে পারে না। এরই মাঝে নীনার দাদি অর্থাৎ রান্তির শাশুড়ি চলে আসে। তার কাছে চলে যায় নীনা। সে নীনাকে বলে আগে দরজাটি বন্ধ করে দিতে। নীনা দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই বয় এবং রীতা গিয়েছিল ওই হসপিটালে, কেননা রীতার মনে পড়ে গিয়েছিল যে এখানেই এক বৃদ্ধার সাথে দেখেছিল রান্তিকে সে, আর এই কারণেই তারা এখানে ওই খাবার বিক্রি করা বৃদ্ধাকেই খুঁজছিল। তবে তারা সেখানে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই। রাত হয়ে গিয়েছিল অথচ কারেন্ট আসেনি। নীনা তখনও কাঁদছিল তার মায়ের কথা ভেবে। হঠাৎই তার মনে হয় যে তার মা তো অন্ধকারে রয়েছে। তাই তো একটা মোমবাতি হাতে নিয়ে ছোট্ট নীনা চলে যায় গোসলখানায়। সেখানে মোমবাতিটি রেখে তার মাকে জিজ্ঞাসা করে যে সে তো সারাদিনে কিছু খায়নি। তখন তার মা বলে যে সে আচার দিয়ে ভাত খায়, আচার ছাড়া খেতে পারে না। যা শুনে নীনা চলে যায় তার জন্য আচার আনতে। তখন রান্তি বলতে থাকে আর মাত্র 4টা মুরগি বাকি। এই 4টা মুরগিকে আজ রাতেই সে শেষ করে দিবে। একই সময় আবার রান্তির শাশুড়ি কল দিয়েছিল বয়কে এবং তাকে দ্রুত বাড়িতে আসতে বলে। এমন সময় তার পেছনে আমরা রান্তিকে দেখতে পাই। মূলত মোমবাতির সাহায্যে রান্তি নিজেকে মুক্ত করে ফেলেছিল। তাই তো নীনা যখন আচার নিয়ে গোসলখানায় যায় তখন সে সেখানে তার মাকে দেখতে পায় না। আচমকা তার দাদির চিৎকারের আওয়াজ শোনা যায়। দাদির কাছে গিয়ে দেখতে পায় দাদির গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে তার মা রান্তি। রান্তি সেখানেই ছিল। নীনা ঘরের দরজা আটকে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এর কিছুক্ষণ পরই বাড়িতে পৌঁছে যায় রীতা এবং বয়। মায়ের এই অবস্থা দেখে রীতা কান্নায় ভেঙে পড়ে। বয় তার মাকে জড়িয়ে ধরে এবং রীতাকে বলে নীনাকে খুঁজে বের করতে। নীনা কোথায় আছে দেখার জন্য বের হতেই রীতার সামনে আসে রান্তি। রান্তি তখন পুরোপুরিভাবে ওই শয়তানের বশে ছিল। সে রীতার উপর হামলা করতে যাচ্ছিল। তখন রীতা নিজেকে বাঁচানোর জন্য হাতের কাছে থাকা প্লেট দিয়ে রান্তির মাথায় আঘাত করে। ফলে প্লেটের একটা টুকরো রান্তির মাথায় ঢুকে যায়। সে খুব ভয়ানকভাবে সেটা বের করে এবং রেগে যায় রীতার উপর। সে রীতার গলা ধরে তাকে আঘাত করতে আরম্ভ করে। এক পর্যায়ে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তবুও রীতা এখানে কোনোভাবে একটা ব্যাগ থেকে একটা হাতিয়ার তুলে নিয়ে সেটা ঢুকিয়ে দেয় রান্তির বুকে। এতে করে রান্তির ভেতরে থাকা শয়তান আরও বেশি ক্ষেপে যায় এবং রীতাকে একটা থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে তার বুকের ভেতর থেকে কাঁচিটা বের করে। এমন সময় বয়ের কণ্ঠ শোনা যায়। সে নীনাকে খুঁজে বেড়াচ্ছিল। যা শুনে এবার ওই শয়তান পৌঁছে যায় বয়ের পেছনে। সে সেখানেই কাঁচিটি বয়ের গলায় ধরে। বয়ও এটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে রান্তির দিকে তাকায় এবং তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। তবে রান্তি তো ততক্ষণে পুরোপুরিভাবে শয়তানের বশে। এখানে অনেক চেষ্টা করে বয় নিজেকে ওই শয়তানের হাত থেকে বাঁচানোর। তবে রান্তির ভেতরে থাকা ওই শয়তান বয়কে সেখানেই শেষ করে দেয়। সে তার বুকের ভেতর ওই কাঁচিটা ঢুকিয়ে দেয়। তখন বয় রান্তিকে হুঁশে ফিরে আসতে বলে এবং তাকে নিজের স্ত্রী হিসেবে সম্বোধন করে।
যার উত্তরে ওই শয়তান বলে এখন আর রান্তি তার স্ত্রী নয়, সে শুধুমাত্র ইবলিশের স্ত্রী। এখানে এক মুহূর্তের জন্য মনে হয় যেন রান্তির হুঁশ ফিরে এসেছে, তবে এটাও শুধুমাত্র ওই শয়তানেরই জাল ছিল। সে বয়র ঘাড় ধরে ঘাড় মটকে সেখানেই শেষ করে দেয়। উপরে লুকিয়ে থাকা নিনা এটা দেখে নিজেকে আটকাতে পারে না, সে চিৎকার করে ফেলে, যার ফলে এবার রান্তি বুঝে যায় নিনা কোথায় আছে এবং তাকে উপর থেকে নামিয়ে নিয়ে আসে। তবে ততক্ষণে সেখানে রীতা পৌঁছে গিয়েছিল। সে তার মাথায় আঘাত করে, তবে এতে রান্তির ভেতরকার শয়তানের কিছুই হয় না। সে রীতার গলা চেপে ধরে। তখনই নিনা সেখানে পড়ে থাকা ওই কাঁচিটি হাতে তুলে নেয় এবং নিজের পায়ের উপর তাক করে বলে যে এই পা এবং তাকে সুস্থ করতে গিয়েই আজ তার মায়ের এই অবস্থা। সে যদি মরে যায় অথবা এই পা কেটে ফেলে তাহলে কি তার মা সুস্থ হয়ে যাবে? একথা বলে সে কাঁদতে থাকে এবং তার মাকে ডাকতে থাকে, যে ডাক ওই জিনের দুনিয়াতে আটকে থাকা রান্তিও শুনতে পায়। সে একটা আলোর ঝলক দেখতে পায়, যেখানে দাঁড়িয়ে থেকে নিনা তাকে এই সকল কথাগুলো বলছিল, যা শুনে সে সেদিকে এগিয়ে আসে। আর এভাবে আস্তে আস্তে সে আচমকা নিজের বডিতে ফিরে আসে। তখনই সে রীতাকে রিকোয়েস্ট করে বলে সে যেন নিনাকে নিয়ে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। রীতা কিছুতেই রান্তিকে একা ফেলে যেতে চাইছিল না, তবে রান্তি তার কথা শুনতে চায় না। সে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন নিনাকে নিয়ে দূরে কোথাও চলে যায় এবং নতুন করে জীবন শুরু করে। শেষমেশ রীতা বাধ্য হয় তার কথা মেনে নিতে। রান্তি তাদের সামনেই নিজের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়, যাতে করে তার মধ্যে থাকা শয়তান এখানেই থেমে যায়। রীতা ও নিনাকে নিয়ে পিক আপ চালিয়ে সেখান থেকে দূরে কোথাও চলে যায়। হাজি তাদেরকে এভাবে যেতে দেখতে পায়। পুরো বাড়িটি পুড়ে যায় রান্তির সাথে। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। রীতা নিনাকে নিয়ে রেল লাইনের কাছে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল, তবে সেখানে ঘুম ভাঙতেই নিনা লক্ষ্য করে তার পায়ে কোনো রকম বল নেই, যেমনটি ছোটবেলা থেকে ছিল। অর্থাৎ শয়তান তাকে যা দিয়েছিল সেটা আবার নিয়েও নিয়েছে। এমন সময় আচমকা আলমারির ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে। তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। রীতা গিয়ে সাহস করে আলমারির দরজা খুলে এবং তার ভেতরে সে ওই লাল কালারের জামাটি দেখতে পায়, যেটা রান্তি পরা ছিল, অর্থাৎ যে জামা পরে রান্তির বিয়ে হয়েছিল ইবলিশের সাথে। ওই সময় আমরা বাড়ির বাইরে ওই বৃদ্ধাকে দেখতে পাই, যার করা রিচুয়ালের কারণে আজ তাদের পরিবারের এই অবস্থা, যে কিনা রেল লাইনের অপর পাশে দাঁড়িয়েছিল। রেলগাড়ি আসা মাত্রই সে সেখান থেকে গায়েব হয়ে যায়, আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটিও। হতে যে ওই বৃদ্ধার নজর এখন ছিল রীতার দিকে, হয়তোবা সেই হতে চলেছে ইবলিশের পরবর্তী ওয়াইফ। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল।